আমরা একটা সাইট ইনস্টল করি এখানে। আচ্ছা, ম্যানুয়াল ইনস্টল তো সবাই জানো ওয়ার্ডপ্রেস, তাই না? মানে আমরা তো সফটওয়্যার ক্লাস দিয়ে ইনস্টল করি, সফটওয়্যার ক্লাস ছাড়াও ম্যানুয়ালি অনেক ক্লায়েন্টের সার্ভারে এরকম ইনস্টল করতে হবে, সেটা তো বুঝো সবাই, পারো তো এটা না, ম্যানুয়াল ইনস্টলটা ওয়ার্ডপ্রেস? ওকে, এটা পারো না একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, অনেক অনেক ক্লায়েন্টের সাথে লাগবে তোমার পড়া এটা। ওকে, বা কারো করা কোনো কমপ্লিট করা কোনো সাইট আছে কারো? তোমাদের সাইট গুলোর মধ্যে কমপ্লিট করা দুই একটা সাইটের লিংক দাও তো আমাকে, পোর্টফোলিও সাইট কমপ্লিট করতে হবে এরকম। আচ্ছা যাই হোক, আমি এখানে করতেছি অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে আমি সবসময় স্পিড কম, মানে স্পিড ভালো রাখার জন্য চেষ্টা করবো কি এক্সট্রা থিমটা ইউজ করার, আর ই কমার্স হইলে ওশান ডাব্লিউপি ইউজ করার। তো থিম যাই হোক, আমাদের তো এলিমেন্টর আছে, আমরা এলিমেন্টর দিয়ে টেমপ্লেট টানতেছি। সো এক্সট্রা থিমের সবচেয়ে বড় সুবিধা যেটা পাবা এখানে হচ্ছে অনেক কম স্পিডে সাইট গুলা, মানে দেখা যায় মেনু টেনু গুলো একদম স্ট্রেস থেকে করতে হয়, তো যার কারণে স্পিড অটোমেটিক্যালি 70-80 কাছাকাছি থাকে। আমাদের মেইন টার্গেট, আমরা একটা কমপ্লিট পেজ জাস্ট টেনে টেনে আমি বানাবো, বানানোর পর আমি দেখবো যে আমাদের সাইটটা স্পিড 80 কাছাকাছি আমরা নিতে পারি কিনা। ওকে, জাস্ট এক্সট্রা দিলাম, এক্সট্রার সাথে আমাদের এলিমেন্টর প্রো লাগবে। তো ড্যাশবোর্ডে যাচ্ছি, আছে আদৌ? আচ্ছা, আমি জাস্ট এলিমেন্টরের ফ্রি প্লাগইনটা ইনস্টল করতেছি। ওকে, তো এলিমেন্টর প্লাগইন দিয়ে আমি 5টা পেজ বানাবো। 5টা পেজ আমার মনে করো এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ। সবার প্রথম হচ্ছে আমাদের পেজেসে গিয়ে অ্যাড নিউ। সবাই আশা করি জানো ইজি আপডেট ম্যানেজার দিয়ে আমরা আপডেটটা অফ রাখি, আর হচ্ছে কিন্তু আমাদের এক্সট্রা এলিমেন্ট দুইটাই ফ্রি, তো এখানে আপডেট অফ রাখার কোনো দরকার নেই, সেজন্য আমি ইউজ করলাম না। আর সবসময় সি প্যানেলে কিছু বেসিক জিনিস আছে, একটু মাথায় রাখবা। সি প্যানেলে গেলাম, সি প্যানেলে যাওয়ার পর সিলেক্ট পিএইচপি অপশন থেকে আমি পুরা সমস্ত সাইটের, এটা হচ্ছে এরকম বলা হয় বটল নেক। বটল নেক মানে হচ্ছে তোমার একটা ওয়েবসাইটের আপলোডের ক্ষমতার লিমিট থাকে, আপলোডের টাইমের লিমিট থাকে, এগুলোকে সব আনলিমিটেড করা। এটা হচ্ছে আমাদের সি প্যানেলে সিলেক্ট পিএইচপি অপশনে পাবো। হ্যাঁ, সিলেক্ট পিএইচপি ভার্সন গেলাম, ট্রাই করবো এখান থেকে লেটেস্ট ভার্সনের আগের ভার্সনটা ইউজ করার। আর যদি অনেক পুরাতন, যদি নয়েজ আসতেছে, যদি ঝামেলা হয় তখন আমরা 5.6 ইউজ করবো, এটা হচ্ছে আমাদের সেফ ভার্সন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের কারেন্ট চলতেছে হচ্ছে নেটিভ, সরি নেটিভ, নেটিভ যেটা আছে থাক তাইলে ঠিক আছে, অথবা 7.3 ইউজ করতে পারো। এরপর তোমরা চলে যাবা হচ্ছে একটা ভার্সন নিলাম 7.3, সেটা কারেন্ট। এরপর অপশনসে যাবা, অপশনসে যাওয়ার পর যেগুলোতে সংখ্যা লেখার অপশন আছে ওগুলো সব 5000 করে দিবা, যেগুলোতে ড্রপ ডাউন আছে সেটাতে ম্যাক্সিমাম ড্রপ ডাউনটা নিবা। 1 জিবির নিচে যে ম্যাক্সিমাম ড্রপ ডাউনটা আছে ওই ড্রপ ডাউন গুলো চুজ করলাম, আর যেখানে খালি জায়গা, মানে যেখানে হচ্ছে সংখ্যা লেখা ছিল সেখানে আমি 5000 লিখলাম। এটা একটা কমন প্রসিডিউর যেটাতে তুমি সবচেয়ে সেফ থাকতে পারবে। ওকে, সেভ করার অপশন অটোমেটিক্যালি সেভ হচ্ছে, ফাইন। আচ্ছা, এবার ওয়ার্ডপ্রেসে এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি।
আর আরেকটা জিনিস আমরা সবারই মিউট করে দিই। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানি না রবিন দেখাইছি কিনা, ইনিশিয়ালি আমাদের এই কাজটা করা উচিত প্রত্যেক সাইটে। আমাদের 11 লাইনের কোড আছে, হ্যাঁ, এথিক্যাল হ্যাকিং 00 শিট। জি ভাই দেখাইছে এটা। আচ্ছা, ওখান থেকে 11 লাইনের কোডটা বসে নিবা, এটা তো বুঝতে পারছো তাই না? জি ভাই। হ্যাঁ। এইবার আমি এখান থেকে একটা টেমপ্লেট আনতেছি। জাস্ট 5টা পেজের জন্য 5টা টেমপ্লেট এনে রেখে দিই। পাবলিশ। আচ্ছা, ডান হয়ে গেল। তো মেনুটা তোমরা ঠিক করে নিও। তো আমরা সাইটটার স্পিড চেক করব। সবার প্রথম হচ্ছে সাইটটা ভিউ করি। সাইটটা স্পিড চেক করার জন্য আমাদের 3-4টা পেজ সাইট আছে, যেগুলোতে আমরা খুব দ্রুত সাইট চেক করতে পারি স্পিড কেমন আছে। হ্যাঁ, সেটিং রিডিং গুলো ঠিক করে নিও। সবার প্রথমে দেখো আমাদের স্পিড ইনক্রিজ করার জন্য আমরা কয়েকটা সাইট ইউজ করি। দেখো, অ্যানালাইজ করার জন্য এক জিটি ম্যাট্রিক্স, 2 হচ্ছে গুগল পেজ স্পিড ইনসাইট। আচ্ছা, লাইট হাউসের ক্রোম এক্সটেনশনটা জাস্ট এখানে কি করতে হবে, সাইটের লিংকটা পেস্ট করে দিবা ও তোমার স্পিডটা মেজার করে দিবে। টেস্ট পেস্ট করলাম, অ্যানালাইজ। আচ্ছা, এছাড়াও লাইট হাউস দরকার নেই, পিংডমের একটা টুল আছে, হ্যাঁ, tools.pingdom.com, এটা অনেক চমৎকার একটা সাইট। অনেকগুলো সাইট দিয়ে টেস্ট করবো, কারণ হচ্ছে আমার বিভিন্ন সাইটে বিভিন্ন রকমের স্পিড থাকতে পারে। মোবাইলে 99, এখানে 100, স্পিড তো অটোই ভালো আছে, দেখছো 99 স্পিড আছে। আচ্ছা, আমি আর কয়েকটা পেজ অ্যাড করি, তাহলে কিছু স্পিড কমবে। হ্যাঁ জাস্ট ডেমো, কয়েকটা ডেমো। জাস্ট কয়েকটা ডেমো টেনে ফেললে হয়ে যাবে। বেসিক্যালি অ্যাস্ট্রা স্পিড এরকমই থাকে, অ্যাস্ট্রা এলিমেন্টর একসাথে ইউজ করলে আমি কোনো প্লাগইন ছাড়াই দেখো স্পিড অনেক ভালো পাচ্ছি। তারপরও কিছু সাইটে দেখবা ডেমো মানে পেজ না, ডেমো আপলোড করবা যখন থিমের, তখন দেখবা সাইটটা নড়ে না।
পেজ দিলাম। এই পেজটা লোড নিতে অনেক ঝামেলা করবে। এখানে ভিডিও আছে, ফার্স্ট সেকশনে ভিডিও বা ইয়া কখনো দেওয়া উচিত না। তারপর এমবেডেড ভিডিও দেখি কি অবস্থা। আপডেট করলাম, ড্যাশবোর্ডে ব্যাক করতেছি। আচ্ছা, সেটিং এ গিয়ে হোম পেজটা দেখাই দিলে দেখবা স্পিড বেড়ে গেছে গা। স্যাম্পল পেজটা হচ্ছে হোম পেজ, তাই না? সেভ করলাম, ওকে। আচ্ছা, এবার স্পিডগুলো রিটেস্ট করি, অ্যানালাইজ, রিটেস্ট। এটা তো 91 পাইছে। স্টার্ট টেস্ট। 30-এ নামছে, ডেস্কটপে 70-এ নামছে। আচ্ছা, এখানেও এখানে তো 70 দেখলামই। এটাতে কত আসছে? এটাতে প্রায় শেষ। এটাতে 83-তে নামছে। আচ্ছা, এটাতে আসছে 74-এ। আচ্ছা, মাথায় রাখবা আমাদের জিটি ম্যাট্রিক্স শুধুমাত্র একটা পেজের স্পিড মেজার করে, অর্থাৎ তুমি যে পেজের লিংক দিচ্ছ সেই পেজ, পুরা সাইট না। পুরা সাইট মেজার করবে হচ্ছে তোমার গুগল পেজ স্পিড ইনসাইট আর হচ্ছে পিংডম টুল। আচ্ছা, সেজন্য এখানে স্পিডটা কম, 74 একটাতে, আর এটাতে হচ্ছে 70। মাথায় রাখবা মোবাইলে 50-এর উপরে রাখতে পারলে এনাফ। মোবাইলে 50-60-এর উপরে তোলাটা, একটা ফুল সাইট যদি কমপ্লিট হয় 50-60-এর উপরে উঠানো অনেক টাফ হয়ে যায়। ডেস্কটপে আমরা 80-90 যে কোনোটা তুলতে পারি, ঠিক আছে? গুগল পেজ স্পিড অনেক ক্লায়েন্ট, তোমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই যাবে গুগল পেজ স্পিডে। আচ্ছা, এখানে ওরা কিছু ইস্যু লিখে দেয়, দেখো ফার্স্ট কন্টেন্ট পেইন্ট, অর্থাৎ ফার্স্ট কন্টেন্টের মধ্যে অনেক বেশি স্পিড খেয়ে ফেলছে, ওকে। এছাড়াও আরো কিছু আছে, স্পিড ইন্ডেক্স ইস্যু আছে। এই পয়েন্টগুলো হচ্ছে ইস্যু। আচ্ছা, ইস্যুগুলো ফিক্স করার জন্য সবার প্রথমে আমি একটা প্লাগইন ইউজ করবো। এখন তোমাদের এখানে দেওয়া আছে প্লাগইনটা, এই যে দেখো ডাব্লিউপি রকেটের প্লাগইনটা দেওয়া আছে, এই প্লাগইনগুলো নামে ফেলো। ডাব্লিউপি রকেটের নতুন ভার্সন ইউজ করবা না, এখানে আমি একটা একটু ওল্ড ভার্সন দিছি কিন্তু অনেক কাজের। এটা হচ্ছে আমি লাইসেন্সটা ডিসেবল করছি। কেউ যদি দেখতে চাও ডাব্লিউপি, এটা এটা দেখি, আছে আছে লাইসেন্স ভার্সন। হ্যাঁ, এটার লাইসেন্সটা ডিসেবল করছি কিভাবে, এটা যদি দেখতে চাও আমরা ইথিক্যাল হ্যাকিং এর ক্লাসে দেখবো, বা আজকে স্পিড আপের পর যদি সময় পাই তাহলে দেখবো আর কি, ঠিক আছে? একদম লাইসেন্স ডিসেবল করা খুব ইজি। আচ্ছা, এই যে ডাব্লিউপি রকেটে এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে? ফাংশনটা হচ্ছে এরকম, ডাব্লিউপি রকেট প্লাগইনে যাবা, ডাব্লিউপি রকেটের আইএনসি ফোল্ডারে ফাংশনে গেলে তোমরা পাবা। ঢুকছি যখন দেখাই দিই। ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে প্লাগইনের মধ্যে আমি ডাব্লিউপি রকেট প্লাগইনটা আপ করতেছি, ওকে।
এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পর এখানে রিলোড দিবা। রিলোড দিলে ডাব্লিউপি রকেট পাবা। এই ফোল্ডারটার ভিতরে আইএনসি নামে একটা ফোল্ডার পাবা। শীটটা একটু দেখো, সেটা দিয়ে দিচ্ছি। এগুলো শেয়ার করবো না কোথাও, এগুলো একটু ঝামেলা কন্টেন্ট আছে। যেমন ইনস্ট্রাক্টরিতে এরকম লাইসেন্স ডিসেবল দেখাতে গিয়ে টিম ফরেস্ট থেকে একটা কমপ্লেন আসছিল। সো কন্টেন্ট গুলো হিডেন, একটু খেয়াল রাখবা। আচ্ছা, একটু খেয়াল করো আমাদের শিটের মধ্যে কি লেখা আছে, শিটে ফেলে দিলাম। এই শিটের মধ্যে আমি ইনকর্পোরেশন ফোল্ডারে, ফাংশন ফোল্ডারে গিয়ে অপশন ডট পিএইচপি, সাধারণত ডট পিএইচপি ফাইলগুলোতে এই কোডিং গুলো লেখা থাকে। ডাব্লিউপি কন্টেন্টে প্লাগইনে গেলাম, রকেট প্লাগইনে গেলাম, ইনকর্পোরেশন ফোল্ডারে গেলাম, আইএনসি ফোল্ডার আর কি। এরপর ফাংশন ফোল্ডারে গেলাম। এটা আসলে এক একজন ডেভেলপার এক এক জায়গায় রাখে। ফাংশন ডট পিএইচপি তে এডিট করতেছি আমি। আচ্ছা, এডিট করার পর এখানে দেখবে একটা জায়গা আছে যেখানে তোমার রিটার্ন ফলস বা রিটার্ন ট্রু, সাধারণত লাইসেন্স গুলো রিটার্ন ট্রু রিটার্ন ফলস দিয়ে পাওয়া যায়। সে দেখো এখানে রিটার্ন ফলস নামে একটা অপশন পাবা, আর এটা রিটার্ন ট্রু। সাধারণত এটা রিটার্ন ফলস দিয়ে সার্চ করলে পাওয়া যায়। এখানে ভ্যালিড কি নামে একটা কি আছে, ওকে? ভ্যালিড কি দিয়ে সার্চ করবো, ভ্যালিড কি দিয়ে সার্চ করার পর ভ্যালিড কিটা কি রিটার্ন ফলস আছে নাকি দেখবো। এটা কই গেল? আচ্ছা, এখানে রিটার্ন ফলসে ওরা দেখা দিচ্ছে কি অ্যাক্টিভ যদি থাকে মাল্টি সাইডের জন্য ফলস, আমি সব ট্রু করে দিচ্ছি। ট্রু মানে তুমি প্লাগইনটা ইউজ করতে পারবা। প্লাগইন অ্যাক্টিভ। আচ্ছা, আমি তিনটা রিটার্ন ট্রু করে দিলাম, ঠিক আছে, সেভ চেঞ্জেস। আচ্ছা, এবার আমি প্লাগইনটা ইউজ করতে যাই সাইটে। অ্যাক্টিভেট। 14 নম্বর লাইনে একটা ঝামেলা হয়েছে। মানে অপশনটা তোমাদের দেখাই দিলাম, আমরা জাস্ট রিটার্ন ট্রু করে নিছি, ওকে? এভাবে বিভিন্ন প্লাগইনে বিভিন্ন ভাবে এরকম দেওয়া থাকে, রিটার্ন ফলস লিখে ওরা কি করে লাইসেন্স গুলোকে আটকে রাখে। এখানে কন্ডিশনটা ভুল হয়েছে। False হবে।
এটা দুটো ভার্সন আছে, একটা লাইসেন্স ডিসেবল করা, একটা লাইসেন্স ডিসেবল করা ছাড়া। একটু ভল্টে অ্যাপ্লাই করে নিয়ে তোমরা এই শীটটা দেখে প্র্যাকটিস করে নিও কিভাবে আমরা এটাকে রিটার্ন ফলস করছি। সবার প্রথম হচ্ছে আমাদের আইএনসি ফোল্ডারে ফাংশন অপশন ডট পিএইচপিটাকে এডিট করে রিটার্ন ফলস পাবা। এখানে দেখবা ফাংশন রকেট ভ্যালিড কি পাবা। ফাংশন রকেট ভ্যালিড কিটাকে রিটার্ন ফলস দেওয়া ছিল, এখানে আমি শুধু রিটার্ন ট্রু করে দিছি। রিটার্ন ট্রু করার সাথে সাথে দেখবা প্লাগইনটা কাজ করতেছে। ওকে, তো আমি অলরেডি যেটা দিছি এটাতে কিছুই করা লাগবে না, প্লাগইনটা খালি আপলোড করে কাজ করতে পারবা। অ্যাক্টিভেট। ওকে, এবার রকেটের ইউজটা খেয়াল করো। রকেটের ইউজটা হচ্ছে তোমার আমি শীটের মধ্যে দিয়ে দিছি। সবার প্রথমে রকেট প্লাগইনটা ইনস্টল করার পর একটু নিচের দিকে নামবা। ডাব্লিউসি টোটাল ক্যাশের দরকার নাই, এটা রকেটের একটা এন্টি প্লাগইন। রকেট যদি থাকে তাহলে ডাব্লিউসি টোটাল ক্যাশ কাজ করতে পারে না, এই জন্য আমরা ডাব্লিউপি রকেটটা ইউজ করবো। যে যে অপশন ইউজ করতেছি এর বাইরে যাবো না আমরা। সবার প্রথমে ডাব্লিউপি রকেটের সেটিংসে গিয়ে বেসিকে গিয়ে লেজি লোডে যাবো। ডাব্লিউপি রকেট কই পাবো? এখানে, এখান থেকে সেটিংসে যাবো। এটা $299 একটা প্লাগইন, সব বুঝতে পারছো, অনেক চমৎকার একটা প্লাগইন। লেজি লোড অপশনে দুইটা ইনেবল অপশন আছে, দুইটা ইনেবলই টিক দিব। দুইটা ইনেবলই টিক দিলাম। এরপর মোবাইল ক্যাশে দুইটা অপশন আছে, দুইটাই টিক দিব। মোবাইল ক্যাশে একটা টিক দেওয়া আছে আর একটা টিক দিলাম। তারপর ইউজার ক্যাশ একটা আছে, ইনেবল করব। এসএসএল ক্যাশ ইনেবল করব। ইউজার ক্যাশ ইনেবল করলাম, এসএসএল ক্যাশ ইনেবল করাই আছে। ইমোজি ক্যাশ ইনেবল করাই আছে। ইমোজি ক্যাশ ইনেবল করা আছে। এরপর এমবেডেডটা ডিসেবল করে দিব। এমবেডটা ডিসেবল টিক দেওয়া। ওকে, সেভ চেঞ্জেস। ক্যাশ লাইফ স্প্যান 10 ঘন্টা দেওয়াই ছিল। এরপর ডাব্লিউপি রকেটের সেটিংস থেকে স্ট্যাটিক ফাইলস। ডাব্লিউপি রকেট সেটিংস থেকে স্ট্যাটিক ফাইলস। স্ট্যাটিক ফাইলসে মাথায় রাখবা এখানে দুটো জিনিস করবো, একটা এইচটিএমএল, একটা সিএসএস। জাভাস্ক্রিপ্ট দিয়ে রকেট করলে রকেটের সাইটটা ভেঙে ফেলে, এই জন্য আমরা জাভাস্ক্রিপ্টের কাজটা অন্য একটা প্লাগইন দিয়ে করবো। ইয়েস শিওর, শুধু এইচটিএমএল আর সিএসএস দিলাম। ওকে, কম্বাইন্ড ফাইলসে গুগল ফন্ট ইনেবল করবা, সিএসএস ইনেবল করবা। রিমুভ কোয়ারি স্ট্রিং ইনেবল। এটাতে সাইট ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। ওকে, যদি সাইট ভেঙে যায়, এখানে লিখে দিছি মাস্ট সি হোয়াট, এটা দেওয়ার পর ইফ ব্রোকেন, সাইটটা যদি ব্রোকেন হয়ে যায় এই টিকটা রিমুভ করে দিবা। ওকে, সাইটটা সেভ করলাম। এরপর ডাব্লিউপি রকেটের সেটিংস থেকে প্রিলোডে যাব। প্রিলোড, প্রিলোড অপশনটা অ্যাক্টিভেট করব। এখানে প্রিলোড বট অটোমেটিক দিব। ইনেবল করছি, প্রিলোড বটটা অটোমেটিক করছি। এবার আমি ক্যাশ ক্লিয়ার করব। ক্যাশ মানে হচ্ছে যেসব সাইটগুলো একটা ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি সেটা ব্রাউজারের মধ্যে অনেক ক্যাশ রেখে দেয়, যার কারণে সাইটের স্পিড খুব খারাপ থাকে। এই অপশনটা হচ্ছে এখান থেকে ক্লিয়ার ক্যাশ। সো ক্লিয়ার করলাম ক্যাশ। মাস্ট ডিলিট ডাব্লিউসি টোটাল ক্যাশ যদি ইনস্টল করা থাকে। ডাব্লিউপি রকেটের কাজ এখানেই শেষ। ডাব্লিউপি রকেট খুব পারফেক্টলি ইউজ করবা। এই কয়টা অপশন ছাড়া অন্য কোনো অপশনে হাত দিলে সাইটে ঝামেলা হতে পারে। আসলে সাইটটা একটু ভিজিট করে দেখি সাইটটা ভাঙলো কিনা। সাইটটা মোটামুটি প্রপার দেখা যাচ্ছে, এখন কোনো ঝামেলা হয়নি। ওকে, আচ্ছা এবার আমি একটু স্পিড পারফরমেন্সটা দেখে আসি। 83 ছিল, জিডি ম্যাট্রিক্সকে বললাম তুমি আবার চেক করো। গুগল পেজ স্পিড ইনসাইটকে আবার অ্যানালাইজ করতে বললাম। কিংডমকে রিস্টার্ট করতে বললাম। পেজ স্পিডে মোবাইলে 69 উঠে গেছে, ডেস্কটপে অলরেডি 85 উঠে গেছে। ওকে, এটাতে 99 মানে ফার্স্ট পেজ 99 দেখাইতেছে। বুঝতে পারছো, ডাব্লিউপি রকেট প্লাগইনটা দিয়ে ম্যাক্সিমাম সাইটের স্পিড ইনক্রিজের কাজ হয়ে যাবে। তারপরও আমি আরো দুটো প্লাগইন দেখাবো। সবার প্রথমে অটো অপটিমাইজ। এটা একটা ম্যাজিক্যাল প্লাগইন। ম্যাজিক্যাল প্লাগইন মানে এটা আসলে অনেক কাজ করে, জাভাস্ক্রিপ্টের অনেক কাজ করবে। এটা একটা ফ্রি প্লাগইন। ওয়ার্ডপ্রেস প্লাগইনে গিয়ে অটো অপটিমাইজে গেলে সার্চ করলে পাবা, এটা ডাউনলোড করে রেখে দিতে পারো। সবাই মোটামুটি আসছে না? গ্রেট। আচ্ছা, সো রাইট নাও অটো অপটিমাইজ প্লাগইনটা ফ্রিতে আমি ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিবা, কারণ এটা খুব শীঘ্রই আসলে পেইড হয়ে যাওয়ার চান্স আছে। এটা অনেক চমৎকার একটা প্লাগইন। সমস্ত সাইটে দেখবা অটো অপটিমাইজ পাবা, ক্লায়েন্টের সাইডে অটো অপটিমাইজ।
আনগুল করছি। অট একটাও কম হবে। ওকে, অটো অপটিমাইজ, এই ডেভেলপারের নাম ফুটটা, এই একটা প্লাগইন দিয়ে সে একদম পুরা অনেক পপুলার হয়ে গেছে। প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করলাম। প্লাগইনটার ইউজটা কি? সেটিংসে অটো অপটিমাইজে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এই তিনটে ইনেবল করব। প্লাগইনটা কোথায় পাবো? টুলসে গিয়ে, টুলসে না সেটিংসে পাবো। সেটিংসে গিয়ে অটো অপটিমাইজে গেলাম। তো অটো অপটিমাইজ করব, জাভাস্ক্রিপ্ট কোড ইয়েস, সিএসএস কোড ইয়েস, এইচটিএমএল কোড ইয়েস, তিনটা ইয়েস দিব। যারা শীটটা পাও না, আমি শীটটা আবার দিয়ে দিচ্ছি, স্পিড আপের শীটটা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, এখানেও দিলাম। আর এই শীটটাতে অটো স্পিড আপের অনেক কিছু আছে, একদম পুরো মার্কেটিং থেকে শুরু করে ক্লায়েন্টকে কিভাবে বলবো এই জিনিসগুলো লেখা আছে। সো কিপ ইট সেফ। অপটিমাইজ এইচটিএমএল, অপটিমাইজ সিএসএস, এই তিনটা জিনিস করার পর সেভ চেঞ্জেস দিব। সেভ চেঞ্জেস, এরপরে সেভ চেঞ্জেস আর এমটি ক্যাশ, মানে যা যা আমি সেভ করলাম সেটার ক্যাশ গুলোকে ক্লিয়ার করবে সে। অটো অপটিমাইজ আর রকেট দুজন মারামারি করে না, দুজন বন্ধু, এটা বড় সুবিধা। কিন্তু অন্য প্লাগইন দিলে স্পিড আপ রকেট টলারেট করতে পারে না। রকেট হচ্ছে খুব পাওয়ারফুল একটা প্লাগইন, যেটা হচ্ছে ওর যে কাজ করে সেই কাজগুলো অন্য কোনো প্লাগইন যদি করে তাহলে সে ঝামেলা করে। সেই জন্য জাভাস্ক্রিপ্টের কাজটা আমি ডাব্লিউপি রকেট দিয়ে না করে অটো অপটিমাইজ দিয়ে করলাম। আচ্ছা, এরপরে দেখো সেটিংস অটো অপটিমাইজ এক্সট্রা, সেটিংস থেকে অটো অপটিমাইজে এক্সট্রাতে যাচ্ছি। এক্সট্রাতে গিয়ে কি করতে হবে? গুগল ফন্টে 5 নাম্বার অপশনটা দিবা, এইটা। ওকে, রিমুভ কোয়ারি স্ট্রিংটা টিক দিবা, সাইট ভাঙার পসিবিলিটি থাকবে, দেখবা দিকে সাইটটা ভাঙছে কিনা। রিমুভ ইমোজি না, রিমুভ কোয়ারি স্ট্রিং, সেভ। সাইটটা ভাঙলো কিনা টেস্ট করতেছি। সাইটটা মোটামুটি ঠিকই আছে, ফাইন। আচ্ছা, এরপর সেটিংস অটো অপটিমাইজ ইমেজ, ইমেজ অপটিমাইজটা এই প্লাগইনটা দিয়ে হবে। ইমেজেসে যাচ্ছি। ইমেজ তিন ধরনের হয়, লসি, গ্লসি, লসলেস। সবার প্রথমে অপটিমাইজ করব ইমেজ। ইমেজে অপটিমাইজের অপশন লসি, গ্লসি, লসলেস। এখন কিছু কিছু সাইট দেখবে ইমেজের উপর থাকে, যেমন ফটোগ্রাফি সাইট, ওইখানে ইমেজই সব, সেক্ষেত্রে ইমেজটা কোয়ালিটি খারাপ করলে ঝামেলা আছে। আবার ই কমার্স সাইটে খুব বেশি ইমেজের দরকার নাই, সার্ভিস পেজে খুব বেশি ইমেজের দরকার নাই। ওকে, তো সেক্ষেত্রে আমরা সবসময় সেফ থাকার জন্য কোয়ালিটি আমরা লসে দিব। লসিটা হচ্ছে মিডিয়াম। আর একদম পুরা কোয়ালিটি যদি খারাপ হয় ইমেজের, কোনো সমস্যা নাই, ক্লায়েন্ট সাইডের স্পিড চাই ভালো, ওর ছবি যা হোক হোক, সেক্ষেত্রে তুমি লসলেস দিবা। মানে ছবিগুলো মানে একটু ছোট হয়ে যাবে, ফাইলের সাইজ কমায় ফেলবে, সমস্ত ছবি অটোমেটিক্যালি অপটিমাইজ করে নিবে সে। আর লসি দিলে মোটামুটি কোয়ালিটি ভালো রাখবে, আর গ্লসি দিলে সে কোয়ালিটি একটু খারাপ করবে কিন্তু তারপরে চলবে। তো লসি দিলে সেফ। তারপর যদি দেখো যে কি ইমেজ অপটিমাইজের ঝামেলা আছে তখন দিবা, মানে এটা সবচেয়ে ভালো থাকবে কোয়ালিটি, এটা মিডিয়াম, এটা তারপর থেকে ভালো খারাপ। আমি ফার্স্ট এর অপশনটা রেখে আগে স্পিড টেস্ট করে দেখবো, যদি দেখি 90 কাছাকাছি চলে আসছে তাহলে কিছু করার দরকার নেই। যদি অপটিমাইজ ইমেজে ও বলে দেয় আমাদের যে কি ইমেজ অপটিমাইজ করো, যেমন আমাদের এখানে কোনো ইমেজ অপটিমাইজেশন পয়েন্ট বলে নেই, জিটি ম্যাট্রিক্সও আমাদেরকে কোনো রিকমেন্ড করতেছে না যে কি তুমি ইমেজ অপটিমাইজ করো, বলতেছে না, ঠিক আছে। তার মানে আমার ইমেজ যা আছে সেগুলো ঠিকই আছে। ওকে, সেক্ষেত্রে আমার প্রথম অপশনটা এই জন্য চুজ করলাম। আর যদি ওরা রিকমেন্ড করতো যে এখানে বলছে কি তোমার ইমেজ অপটিমাইজ করো, ফার্স্টে আসতো ইমেজ অপটিমাইজেশন, এখানেও বলতো যে কি ইমেজ অপটিমাইজ করো, সেক্ষেত্রে আমি অপশনটা চেঞ্জ করে দিতাম আইদার গ্লসি অথবা লসলেস। কোয়ালিটি খারাপ হবে ইমেজের কিন্তু স্পিড ভালো হবে। সেভ চেঞ্জেস। আচ্ছা, শেষ আমাদের অটো অপটিমাইজে। এখন ক্যাশগুলো ডিলিট করব। একদম টপে অটো অপটিমাইজে গিয়ে ডিলিট ক্যাশ, টপে অটো অপটিমাইজে গিয়ে ডিলিট ক্যাশ। আচ্ছা, এবার সাইটের স্পিডটা রিটেস্ট করব। অনেক সময় স্পিডটা একটু বেটার হয়, অনেক সময় ফল করে, ভয়ের কিছু নাই, ফল করলেও মানে আমাদের প্লাগইনটা খুব দরকার, এই দুটো প্লাগইন দিবাই সবসময়। 85 ছিল, ও কি হচ্ছে আবার?
থার্ড টেস্ট। আচ্ছা দেখি, এখানে 98 আছে, এখানে 78 কমছে আর একটু, তো 93 বাড়ছে। তো ডেস্কটপে দেখো 93 চলে আসছে অটো অপটিমাইজে ইমেজ অপটিমাইজ করার জন্য, ঠিক আছে? সবাই তো মোটামুটি ক্লিয়ার এই দুটো, তাই না? এই দুটো প্লাগইন। 3 নাম্বার যে ম্যাজিক্যাল প্লাগইনটা দেখাবো, এটা ইউজ করতে হবে এরকম না যেমন এখন কি আমরা ইউজ করতে হবে, আমি তো অলরেডি উড়ে ফেলছি 90+, আমার এখন আর কোনো প্লাগইনের দরকার নাই। ইট উইল ডিপেন্ড অন ডিসিশন, ডিপেন্ড করবে তুমি এখন কোন সিচুয়েশনে আসো। এখানে যদি আমার সিচুয়েশন 66 থাকতো, 55 থাকতো, তখন আমি থার্ড প্লাগইনটা যাইতাম। সবার প্রথম রিকমেন্ডেড প্লাগইন ডব্লিউপি রকেট, সেকেন্ডে যাবা অটো অপটিমাইজ, তারপর না হলে চলে যাবা অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট। আমি প্লাগইনটা ইউজটা দেখাই দিচ্ছি, যদিও আমার এখন লাগতেছে না। আচ্ছা বেসিক্যালি এই প্লাগইনটা 3টা মুডে টেস্ট করবে, এবং জিটি ম্যাট্রিক্স এর সাথে ও একটা সিঙ্ক করে অটোমেটিক্যালি তোমাকে বলে দিবে কোন মুডটা তোমার জন্য বেস্ট। আবার যাবো সেটিংসে, সেটিংসে যাওয়ার পর অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্টে যাব। আচ্ছা এরপরে কি কাজ করতে হবে একটু খেয়াল করো। আমি 3টা মুডে টেস্ট করব। সবার প্রথমে জিটি ম্যাট্রিক্স এর এপিআই লাগবে। জিটি ম্যাট্রিক্স এর এপিআই কই পাবো? সবার প্রথমে ইনেবল অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট ইনেবল করলাম। এরপর gtmatrix.com/api এই লিঙ্কটাতে যাব, অথবা তুমি জিটি ম্যাট্রিক্সে যাবা, জিটি ম্যাট্রিক্সে যাওয়ার পর এখানে তুমি লগ ইন করবা। তাদের অ্যাকাউন্ট নাই, সাইন আপ করবা। আচ্ছা ইনেবল লগ ইন করার পর ইউজার সেটিংসে যাবা। ইউজার সেটিংসে এপিআই কই গেছে? ইউজার নেম আর এপিআই দিতে হবে। এপিআই মনে মেলে গেছে, এখানে থাকার কথা। এই যে জিটি ম্যাট্রিক্স এপিআই ডিটেইলস। ওকে, এপিআই ডিটেইলসে একদম নিচের দিকে গেলে দেখবা ওই এপিআই। এই যে এপিআই কি, এপিআইটা কপি করলাম, অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্টে গিয়ে চাচ্ছে না কেন এপিআই? উইজার্ডে যেতে হবে। উইজার্ডে গিয়ে এই এপিআই পেস্ট করলাম আর ইউজার নেমটা পেস্ট করতেছি। দিলাম, দেওয়ার পর প্রসিড টু সেকেন্ড স্টেপ। আচ্ছা এখন সে 4টা মোডে সে টেস্ট করবে। ডেফার, ডেফার জেএস, অ্যাসিনক্রোনাইজ জেএস, ওই যে 4টা মোডে ইনিশিয়াল টেস্ট রেজাল্ট এখন 99 আছে। এখন সে অ্যাসিনক্রোনাইজ মোডে টেস্ট করতেছে। অ্যাসিনক্রোনাইজ মোডে টেস্ট করার পর অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট মোডে যাবে। প্রত্যেকটা মোডে টেস্ট করে সে স্পিড বলবে এবং ওই বলে দিবে তোমার কোন মুডটা তোমার জন্য বেটার।
এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে যখন অনেক টেনিমেশন থাকবে, অ্যাসিনক্রোনাইজে 85 আসতেছে, তাহলে আরো কমে যাচ্ছে, তাই না? সেই নিশ্চয়ই আসলে এটা দিবে না। আর আমাদের পেজ স্পিডের মেইন কাজ হচ্ছে স্পিড কত পার্সেন্ট আছে, লোডিং টাইম কত। ক্লায়েন্টরা লোডিং টাইম 5 সেকেন্ডের নিচে চায়, অর্থাৎ একটা পেজ লোড নিতে 5 সেকেন্ডের নিচে লোড নিয়ে নেবে এরকম চায়। অলরেডি আমাদের 3 সেকেন্ড আছে বা 2 সেকেন্ড আছে। সেকেন্ড মোড ডেফার মোডেও স্পিড আসতেছে 85, কিন্তু ডেফার মোডে আমাদের লোডিং টাইমটা বেড়ে যাচ্ছে 3.90, আগে ছিল 3.04। এখন সে অ্যাসিনক্রোনাইজ মোডে টেস্ট করতেছে জেএস টা এক্সক্লুড করে, এখানেও 85, স্পিড টাইমটা 3.71। এখন টেস্টিং হচ্ছে ডেফার মোডে জেএস এক্সক্লুডেড। আচ্ছা, এখন আমি কোন মুডটা নিব? 85 অ্যাসিনক্রোনাইজে 3.04 3.71। আচ্ছা, অ্যাসিনক্রোনাইজ মুডটা সবচেয়ে বেস্ট, ওই বলে দিচ্ছে সিমুলেশন অ্যাসিনক্রোনাইজ মুডটা সবচেয়ে বেস্ট তোমার জন্য। ওকে, প্রসিড টু স্টেপ 4। তুমি কি এটা সেভ করতে চাও? ইয়েস, অ্যাপ্লাই সেটিংস। সেটিংস এর মোডে গিয়ে আমাদের কি অ্যাসিনক্রোনাইজ মুডটা সবচেয়ে বেস্ট ছিল, তাই না? অ্যাসিনক্রোনাইজ থাকবে, যে কুইরো থাকবে অ্যাসিনক্রোনাইজ, শেষ, আর কিছু না। একদম নিচে গিয়ে ইনেবল করবা কিনা সাপোর্ট, ইয়েস টিক দিবা, সেভ সেটিংস। এই কটা জিনিস আমি এখানে দেখাই দিছি, লিখে দিছি। তো টিক দিবা, ইনেবল করবা অ্যাসিনক্রোনাইজ বা ডেফার, যে মুডটা বেটার আসে, এরপর ইনেবল সাপোর্ট দিবা, এরপরে অ্যাপ্লাই করবা, টিক দিবা, সেভ চেঞ্জেস দিবা, শেষ। সবাই ক্লিয়ার তো? এটা প্লাগইনটা, এই প্লাগইনের কাজ এখানেই শেষ। এটুকু পর্যন্ত সবাই বুঝছো? জি যা ভাই। দেখালাম। হ্যাঁ, দুইটাই 80% 85%। এখন কি ভাই এটা লোড টাইম দেখে আমরা নির্বাচন করবো যে কোনটা ভালো? হ্যাঁ, লোড লোড আমাদের যদি 85% জায়গায় 90% থাকতো, আমি স্পিড পার্সেন্টটাকে প্রাধান্য দিতাম। যেহেতু পার্সেন্ট সবগুলো সমান, এই জন্য আমি লোড টাইমটাকে প্রাধান্য দিচ্ছি। ওকে, ভাই সবার উপরটা তো 99% ছিল। একদম ওইটা যখন হচ্ছে জেনারেল মোডে আর কি। হ্যাঁ, তো এই প্লাগইনটা ইউজ করার পর জেনারেল মোড দেখাইছে, কিন্তু এই চারটা মোডে যে কোনো একটা মোডে যেটা বেটার এটা নিবা, কিন্তু তোমার জিনিম্যাটিক্স স্পিড দেখাবে তোমার মানে ওই ভালো স্পিডটাই দেখাবে। ভাই যদি বলে দিতেন যে কোন স্টেপের পরে কোনটা, মানে প্রথমে কি আমরা লোড টাইম কাউন্ট করব না প্রথমে কোনটা কাউন্ট করব, ওইভাবে যদি একটু মানে পার্সেন্টেজ একটা মানে স্টেপ বাই স্টেপ 90% বলে। ভুলে যাও, 90%টা হচ্ছে যে কি প্লাগইন ছাড়া। এখন এই প্লাগইন দেওয়ার পর স্পিডটা কমে 85 হচ্ছে, দেখো কমে গেছে 85। আর ডেস্কটপে কত আছে দেখি, ডেস্কটপে হচ্ছে আমাদের 92, 1% কমছে। সেক্ষেত্রে আমি প্লাগইনটা ইউজ করবো না। সবাই কি বুঝছো? প্লাগইনটা তখন ফেলে দিব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবা স্পিড তোমার 93 থেকে 96 95 চলে যাবে। সেক্ষেত্রে ওই স্পিড 85 জায়গায় দেখবা তোমার স্পিড আসতেছে 96। তখন 96 স্পিড যদি থাকে, মানে চারটা মুড, তো চারটা মুডের মধ্যে যেই মুডে স্পিডটা সবচেয়ে বেস্ট থাকবে পার্সেন্টেজ, সেটা নিবা। যদি পার্সেন্টেজ সব সমান থাকে 93 93 93 93, যেটা এখন হলো আমাদের 85, সেই স্পিডে তখন আমরা টাইমে চলে যাব। স্পিড লোডিং টাইম কোনটাতে কম লাগতেছে। ওকে, জি ভাই। সবাই কি বুঝছো? এখন আমরা এই প্লাগইনটা কি করবো? ফেলে দিব, তাই না? আমি কিন্তু দেখালাম হচ্ছে জাস্ট, আমাদের দরকার ছিল না। জাস্ট তোমাদের কিছু কিছু সাইডে দেখবা এই প্লাগইনটা লাগতেছে জাভাস্ক্রিপ্টে যখন ইস্যু থাকবে, অর্থাৎ তোমার গুগল পেজ স্পিড যখন এখানে রিকমেন্ড করবে যে জেএস এর ইস্যু, জেএস আমাদের সব ক্লিয়ার আছে, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট যখনই লেখা থাকবে জেএস ইস্যু বা ডেফার জেএস, ডেফার লোডেড, ডেফার পার্স, এরকম কিছু লেখা আছে, সেই লেখাতে বুঝবে যে কি তোমার ঝামেলা আছে হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্টে, তখন এই অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাগইনটা ইউজ করবা। এটা এখন আমরা জাস্ট আমি কিভাবে ইউজ করবো এটা দেখানোর জন্য দেখাইলাম। ওকে, এটা আমরা ইনেবল না করে সেভ করে দিলে দেখবে স্পিড 93 হয়ে গেছে, বা প্লাগইনটা ফেলে দিতে পারো। আচ্ছা, মেইনলি আমাদের স্পিড আপের জন্য এই তিনটা প্লাগইন এনাফ। আরেকটা প্লাগইন আছে P3 প্লাগইন প্রোফাইলার। সে তোমার কোন হ্যাঁ, প্লাগইন একটা কত, কথা বলা ছিল। বলো। হ্যাঁ, মেইনলি ই কমার্সে ভাই লোড স্পিডটা কত হইতে পারে সর্বোচ্চ ই কমার্স সাইটগুলোতে? 70 তুলতে খবর হয়ে যাবে, কারণ ওখানে অনেক প্রোডাক্ট থাকে, অনেক ছবি থাকে। বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে তোমার ছবির উপর। ক্যাশটা ক্লিয়ার করে নিলাম। আর মেইনলি একটু পরপর সাইডে গিয়ে ক্যাশটা ক্লিয়ার করবা। ক্লায়েন্টকে বলবো আমি তোমাকে ভিডিও দিব কিভাবে এই সাইটটাকে স্পিডটা ভালো রাখা যেতে পারে, অর্থাৎ ক্লায়েন্ট পরবর্তীতে আরো অনেক প্রোডাক্ট তুলতে পারে, অনেক ব্লগ আপলোড করতে পারে, সেক্ষেত্রে আবার স্পিড খারাপ হয়ে যাবে। তো ক্লায়েন্টকে কনভিন্সই করবে এভাবে, তোমার আর কাউকে হায়ার করা লাগবে না। আমি একবার যখন স্পিড আপের কাজ করে দিব, তোমাকে কিছু ভিডিও দিয়ে দিব কি কি কাজ করতে হবে। ভিডিওতে কি থাকবে, ডাব্লিউসি টোটাল ক্যাশে গিয়ে খালি সে ক্যাশটা ক্লিয়ার করবে, অটো অপটিমাইজে গিয়ে সে ডিলিট ক্যাশ করবে, ঠিক আছে? আমাদের প্লাগইন দেওয়াই আছে, শুধু ক্যাশ গুলো ক্লিয়ার করবে সে। এটাই হচ্ছে ওর কাজ। ভিডিওটাতে এইভাবে দেখাই দিবা।
আচ্ছা, লাস্ট প্লাগইন, এই প্লাগইনটা হচ্ছে কোনো কাজ করবে না, কিন্তু তুমি বুঝতে পারবা কোন প্লাগইনটা তোমার সবচেয়ে বেশি স্পিড খাচ্ছে। P3 প্লাগইন প্রোফাইলার, এই যে এটা। এই প্লাগইনটা ইনস্টল করবা, দেখবা কোন প্লাগইন বেশি স্পিড খাচ্ছে, সেই ক্ষেত্রে এটা চেক করে ফেলে দিবা, এটা জাস্ট চেক করার জন্য, ঠিক আছে? টোটাল 6টা প্লাগইন আছে। এখানে যাওয়ার পর ক্লিক করবা স্ক্যান, অটো স্ক্যান, ভিউ রেজাল্ট, স্টার্ট স্ক্যান, অটো স্ক্যান। আমাদের কিন্তু দুটো প্লাগইন দিয়ে হয়ে গেছে, একটা হচ্ছে ডব্লিউপি রকেট আর একটা হচ্ছে অটো অপটিমাইজ। এই দুটো প্লাগইন দিয়ে কাজ শেষ। আর যদি পরবর্তীতে আরো লাগে সেক্ষেত্রে অ্যাসিনক্রোনাইজ জাভাস্ক্রিপ্টে যাবা। এছাড়া আরো অনেক প্লাগইন আছে, আমি এখানে শীটের মধ্যে দেখাইছি, প্রথম ট্যাবে পাবা। যেমন কাজ হচ্ছে না সেক্ষেত্রে ডাব্লিউপি রকেট ফেলে ডাব্লিউসি টোটাল ক্যাশ ইউজ করতে পারো। টোটাল ক্যাশ কিভাবে ইউজ করা হয় দেখানো আছে এখানে। এছাড়া ইমেজ অপটিমাইজ করতে পারতেছো না, সেক্ষেত্রে ডাব্লিউপি অপটিমাইজ ইউজ করতে পারো। ডাব্লিউপি স্ম্যাশ প্রো, এটা ইমেজের জন্য সবচেয়ে বেস্ট। এছাড়াও ডাব্লিউপি হামিংবার্ড, হামিংবার্ড হচ্ছে ছোট করে সাইটটাকে, হ্যাঁ, মানে মিনিফাই এর জন্য সবচেয়ে বেস্ট। ওকে। আর ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য তুমি কি কি ইস্যু সলভ করতেছো এখানে পাবা। তুমি ক্লায়েন্টকে বলবা আমি তোমার স্পিড অপটিমাইজের জন্য কম্প্রেশন ইনেবল করব, ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করব, মিনিফিকেশন করব, জিজিপ কম্প্রেশন করব, ইমেজ অপটিমাইজ করব, জাভাস্ক্রিপ্ট মিনিফাইজ করব, ডেফার পার্সিং ঠিক করব, ইমেজ কম্বাইন করব, তারপর হচ্ছে ইমেজগুলো কম্বাইন করা আর কি, অপকোড ক্যাশ ক্লিয়ার করব, এইচটিএমএল সিএসএস জেএস মিনিফাই, ব্রাউজার ক্যাশ, ক্যাশ প্রিলোড, ডাটাবেস ক্যাশ, অবজেক্ট ক্যাশ, ব্রাউজার ক্যাশ সিডিএন এর সাথে ইন্টিগ্রেট করব, ডেফার জেএস লোডিং ঠিক করব, তারপর হচ্ছে ডিএনএস প্রিফারিং ঠিক করব, আর হচ্ছে লেজি লোডিং ঠিক করবো। এই কটা ইস্যু জাস্ট ক্লায়েন্টকে বললে ও অনেক দ্রুত কনভিন্স হয়ে যাবে। আর আমি এখানে কিছু প্লাগইনের, যখন তুমি ইস্যু পাবা, যেমন ইস্যুগুলো কোথায় পাবা, এখানে এখানে তোমার ইস্যু দেখাইতেছে কি, এগুলো গ্রিন আছে, যেমন স্পিড ইন্ডেক্স, লার্জেস্ট কন্টেন্ট পেইনফুল। তো এরকম ইস্যুগুলো সলভ করার জন্য তুমি এখান থেকে আইডিয়া নিতে পারো। এছাড়াও ডাব্লিউপি রকেট ক্যাশ ইনেবলার এলিমেন্টের জন্য বেস্ট 5টা প্লাগইন। ডাব্লিউপি রকেট ছাড়াও ক্যাশ ইনেবলার আছে, ডাব্লিউপি সুপার ক্যাশ আছে, ফাস্টেস্ট ক্যাশ আছে, টোটাল ক্যাশ আছে, এগুলো সবাই একটা প্লাগইন। ফাস্টেস্ট ক্যাশ বেসিক্যালি এই 4টা কাজ করে: মিনিফিকেশন, জিজিপ, ব্রাউজার ক্যাশ, ক্যাশ প্রিলোড। ডাব্লিউসি টোটাল ক্যাশ মিনিফিকেশন, অপকোড ক্যাশ ক্লিয়ার করে, ডেটাবেস ক্যাশ ক্লিয়ার করে, অবজেক্ট ক্যাশ ক্লিয়ার করে। এই অপশনগুলো তুমি পাবা কোথায়? তোমার এখানে ধরো ব্রাউজার ক্যাশ, ধরো তোমার এখানে ইস্যু দেখাচ্ছিল ব্রাউজার ক্যাশ ইস্যু, ব্রাউজার ক্যাশ তোমার 1 থেকে 1.3 সেকেন্ড খেয়ে ফেলতেছে, তখন তুমি ব্রাউজার ক্যাশের জন্য বেস্ট প্লাগইন কোনটা? ব্রাউজার ক্যাশের জন্য তুমি এখানে দেখলে যে কি ব্রাউজার ক্যাশ আছে ডাব্লিউসি টোটাল ক্যাশ, ফাইন, আমি এখন ব্রাউজার ক্যাশ ক্লিয়ার করার জন্য ডাব্লিউসি টোটাল ক্যাশ ইউজ করবো। এরপরে ডাব্লিউপি রকেটে এই কাজগুলো করে। রকেটের মেইন কাজ হচ্ছে ক্যাশ প্রিলোডিং, জিজিপ কম্প্রেশন, ডেটাবেস মিনিফিকেশন করে, তারপর হচ্ছে ডিএনএস প্রিফারিং, লেজি লোডিং ঠিক করে। সুপার ক্যাশে এই কটা কাজ করে, ক্যাশ ইনেবল প্লাগইন এই 3টা কাজ করে। তো এখানে হচ্ছে ডিসিশন মেকিং এর পয়েন্ট। আর ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য ক্লায়েন্টকে তো প্লাগইনের নাম শোনানোর দরকার নাই, তুমি কি কি ইস্যু সলভ করবা এই কয়টা পয়েন্ট লিখবা। যারা ওয়ার্ডপ্রেসে স্পিড আপের উপর গিগ খুলবা নেক্সট ক্লাসে, তখন এই পয়েন্টগুলো যেন আসে ডেসক্রিপশনের মধ্যে। আমরা গিগ বা সার্ভিস যখন বানাবো ঠিক এই পেজটা যাতে থাকে। ওকে। আচ্ছা, পিথি প্লাগইনের স্ক্যানিং রেজাল্ট আমরা একটু দেখি, ও আসলে কি রেজাল্ট দেখাচ্ছে আমাদের। ও আমাদের টোটাল রান টাইমের মধ্যে আমরা ডিটেইল ব্রেকডাউন দেখতে পারি। আমাদের থিম খুব বেশি খাচ্ছে না স্পিড, থিম দেখো এরকম একদম ফ্ল্যাট। আর লালটা হচ্ছে প্লাগইন, আমাদের যে প্লাগইনে আমাদের অনেকগুলো জায়গা খাচ্ছে। তুমি টোটাল লোড টাইম দেখতে পাবা, কত সেকেন্ড লোড হইছে। সাইটের লোড টাইম দেখতে পাবা, এটা ফুল সাইট, এটা হচ্ছে পেজ লোডিং টাইম, ঠিক আছে? এগুলো হচ্ছে কোয়ারি গুলা, বিভিন্ন কোয়ারির সময় ধাক্কা খায়, বিভিন্ন কোয়ারি গুলো জাভাস্ক্রিপ্টের উপর থাকে। এই কোয়ারি গুলোর টাইম গুলাকে মিনিফাই করার কোনো দরকার নেই। আমরা দেখলাম যে আসলে স্পিডটা কত আছে, আমাদের টোটাল প্লাগইন কয়টা ইউজ হচ্ছে, মাইস্কিউএল কোয়ারি কয়টা আছে, আর প্লাগইনের ইমপ্যাক্ট কেমন, ঠিক আছে?
হ্যাঁ একটা কথা বলবো যা স্পিড খাইছে সব প্লাগইনই খাইছে 100%, থিম কোনো স্পিডই খায়নি। ভাইয়া, মনে করেন যে আমরা ইনভার্ট এলিমেন্ট ইউজ করে একটা ইম্পোর্ট একটা ডেমো ইম্পোর্ট করলাম, তো তখন তো আমাদের ওই প্লাগইনটা দরকার নেই, আমরা তো একটা আনস্টল করে দিতেই পারবো। না, ইনভার্টার এলিমেন্ট আনস্টল করলে ওই পেজ কই পাবা? পাবা না তো। তুমি যে ও প্লাগইনটা ইউজ করে ডেমোটা আনছো ওই প্লাগইনটা তোমার থাকা লাগবে তো, নাহলে তোমার ডেমো থাকবে না তো। ও হ্যাঁ ঠিক আছে। ওকে, সো তুমি জাস্ট টেস্ট করে দেখতে পারো তোমার জাভাস্ক্রিপ্টের কোয়ারি কটা আছে, টোটাল প্লাগইন কটা ইউজ করছো, লোড টাইম কেমন থাকতেছে পার পেজে, আর হচ্ছে ইমপ্যাক্টটা কেমন থাকতেছে, এরপর ফেলে দিতে পারো। এটা হচ্ছে জাস্ট জাজমেন্টের জন্য। এছাড়াও যদি অনেক প্লাগইন থাকতো 30-40টা, তখন তোমাকে এখানে ডিটেল ব্রেকডাউনে দেখাইতো কোন প্লাগইন কত স্পিড খাচ্ছে, এরকম এরকম বিভিন্ন বার দেখাইতো, ঠিক আছে। এখানে এলিমেন্টের একটাই প্লাগইন আছে, সেই প্লাগইনটা খুব বেশি স্পিড খায় নাই, এটা বোঝা যাচ্ছে। আর এই গেল টোটাল ইস্যু। আর এই গেল ক্লায়েন্টকে কনভিন্স করার ইস্যু। ক্লায়েন্টকে এভাবে বলবা যে আমি একটা ভিডিও তৈরি করে দিব, ভিডিওতে আসলে তুমি দেখতে পাবা যে কিভাবে কিভাবে আমরা পরবর্তীতে তোমার সাইটটা যদি স্পিড খারাপ হয় তুমি কিভাবে মিনিফাই করতে পারবা বা স্পিডটা কিভাবে ঠিক করতে পারবা, এরকম একটা ভিডিও দিব। তোমাকে পরবর্তীতে কাউকে হায়ার করা লাগবে না। আমার আমার মেইন কাজ কিন্তু রকেট এবং অটো অপটিমাইজের পর শেষ। এরপরে যা দেখা দিচ্ছি সব অ্যাডভান্স জিনিস, সব সাইডে এটা করার দরকার নাই। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টও সব সাইডে দেওয়ার দরকার নাই, পি3 প্লাগইন প্রোফাইলেরও সব সাইডে দেখানোর দরকার নাই। হ্যাঁ, এখন ওয়েব টেস্ট স্পিডের একটা একটা মজার একটা সাইট আছে, জাস্ট সাইটটা একটু দেখাই দিই তোমরা। এখানে এখানে হচ্ছে তুমি মানে ওয়াটারফলটা গুলো দেখতে পাবা। ওয়াটারফল ব্যাপারটা হচ্ছে এরকম। ও টোটাল তোমার ব্রেকডাউন গুলো দেখাবে, মানে কোথায় 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 আসলে স্পিডটা ধাক্কা খাচ্ছে, ব্রেকডাউন গুলো দেখাবে। যদি একটু অ্যাডভান্স কাজ পারো ইন্সপেক্ট করে ওই প্লাগইন গুলো বা ওই জাভাস্ক্রিপ্ট গুলো ফেলে দিতে পারো। ওই জাভাস্ক্রিপ্টের পেজটা ফেলে দেওয়ার পর যদি সাইটে কোনো ঝামেলা না থাকে তাহলে ওইভাবে পেজগুলো ফেলে দিতে পারো। ওকে, আর জিটি ম্যাট্রিক্সে একটা সুবিধা পাবা, যেটা হচ্ছে ও তোমাকে বলে দিবে ধরো ইমেজ অপটিমাইজের ঝামেলা আছে, সবই তো ভালো। এখানে ও তোমার এই যে বলে দিচ্ছে, এখানে হচ্ছে এই ফেভ আইকনে অনেক জায়গা খাচ্ছে। তো তুমি সাইটে গিয়ে ফেভ আইকন এটা সি প্যানেল থেকে ফেলে দিবা, ফেলে দিয়ে অন্য একটা প্লাগইন দিয়ে ফেভ আইকন দেওয়ার ট্রাই করবা। এখানে ডব্লিউপি কন্টেন্টটা আপলোডে গিয়ে একটা ছবি আছে, এই ছবিটা একটু ঝামেলা করতেছে বা রিডাইরেক্ট করতেছে বারবার। এই ছবিটা ফেলে দিয়ে, মনে করো এটা মেইন টু ছবি, এই ছবিটা কোনটা আমরা দেখতে পারি এখান থেকে। আমি এটা অ্যাডভান্স কাজ দেখাই দিচ্ছি যারা ম্যানুয়ালি কাজ করতে হবে। যেমন এই ছবিটা তুমি রাইট বাটন দিয়ে সেভ করে রাখলা, ঠিক আছে। সেভ করে রাখার পর তুমি দেখলে এটা হোম পেজে একটা জায়গায় আছে, সেই পেজের মধ্যে ছবিটা সি প্যানেল থেকে গিয়ে ফাইল ম্যানেজারে যাও, কোথায় আছে ও দেখা দিছে ডব্লিউপি কন্টেন্ট আপলোড 2007 মেইন টু। এই যে মেইন টু, এই সেই ছবিটা। হ্যাঁ, এই ছবি তুমি ফালা দাও এখান থেকে। ফালা দেওয়ার পর তুমি এখান থেকে ছবিটা দরকার হলে তুমি কেটে নাও, আবার কেটে নিয়ে সেভ করো। সেভ করে এবার ওই ছবিটা যেখানে মিসিং হয়ে গেছে সাইটটা ভিউ করলে তো বুঝবা মিসিং হয়েছে কোথায়। এই যে এই ছবিটা সেটা। হ্যাঁ, রিফ্রেশ করে এই ছবিটা এবার আপলোড করে দাও আবার এলিমেন্ট দিয়ে এডিট করে। তবে কি বুঝছো? এটা হচ্ছে এটা এই কাজগুলো হচ্ছে ম্যানুয়াল কাজ। যদি দেখো যে কি হচ্ছে না স্পিড অপটিমাইজ, একটা ছবিতে ঝামেলা, খুব বেশি সমস্যা নেই। তারপর যদি আরো ভালো করতে চাও, 100% কাছাকাছি নিতে চাও, সেক্ষেত্রে এভাবে ম্যানুয়ালি একটা একটা ধরে ধরে তোমার ফাইলগুলো ফেলে আবার আপলোড করতে হবে। আচ্ছা, এই ওয়েব পেজ টেস্টে কি দেখা একটু খেয়াল করো। আমরা এটা ডিটেলসে যাব। ও কি করে, 3বার রান করে। 3বার রান করার পর ও টোটাল একটা গ্রাফ দেয়। এটা হচ্ছে কানেকশন ভিউ, এটা হচ্ছে ওয়াটারফল ভিউ। আমরা ওয়াটারফল ভিউটাকে ক্লিক করব। ক্লিক করার পর ওয়াটারফল গুলো কোথায় কোথায় হচ্ছে খেয়াল করি। আমাদের মেইন ওয়েবসাইটটা এত মিলি সেকেন্ড টাইম নিতেছে। এখানে কিছু রেড পয়েন্ট পাবা, সেই রেড পয়েন্টটা কোন ফাইলের জন্য হচ্ছে দেখো। এই যে ব্র্যান্ড, এই যে লোকেশন দেখা যাচ্ছে, ফন্ট অসামের ভিতরে একটা ওয়েব ফন্ট আছে, ওই ফন্টটা লোড নিতে সে অনেক সময় খাচ্ছে। তো ওই ফন্টটা চেঞ্জ করে দিতে পারো, বা ওই ফন্টটা বাদে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারো। এখানে দেখো ওয়াটারফল হচ্ছে, এটা এটা ওটা ওয়েব ফন্টের জন্য হচ্ছে, ঠিক আছে। ওয়েব ফন্টে একটা ঝামেলা আছে, এই ফন্টের জন্য হচ্ছে। তো এই রেড যেগুলো আছে ওই জায়গার ফন্ট গুলোকে চেঞ্জ করে দিতে পারো। তোমার সাইডে দেখবা যে ওই ফন্টটা কোন জায়গায় আছে, ওই ফন্টটা ফেলে দিবে।
সবাইকে বুঝছো? একটু অ্যাডভান্স কাজ, বাট এটা একটা ম্যানুয়াল কাজ, এটা করতে হবে বলতেছি না। যেসব সাইট দেখবে স্পিড আপ হচ্ছে না, অনেক সময় স্পিড আপ সবসময় ঝামেলা থাকবেই, এক প্রসেসে সবসময় স্পিড আপ হবে না। তুমি ডাব্লিউপি রকেট দেওয়ার পর 95% পাইছো, কিন্তু স্পিডের লোডিং টাইম অনেক বেশি, 10 সেকেন্ড। সেক্ষেত্রে লোড টাইম গুলো ফিক্স করার জন্য এরকম অ্যাডভান্স কাজগুলোতে যাইতে হবে। সবাই কি বুঝতে পারছো মোটামুটি? আমাদের স্পিড আপ কন্টেন্ট মোটামুটি শেষ। সবাই ট্রাই করবা যে কি ডাব্লিউপি রকেট অটো অপটিমাইজ হ্যাঁ দিয়ে 18 নাম্বারটা যে ফুলটা ভাই রেড কালারটা ওইটা কি? আচ্ছা, এটা একটা ফেভ আইকন, রাইট? এটা একটা ফেভ আইকন, এটার জন্য পুরো লাল কালার হয়ে আছে। ফেভ আইকন ডট আইসিও, এখানে ফেভ আইকনটা সাইটের মধ্যে গিয়ে ফেলে দিতে পারো, ঠিক আছে? ফেলে দেওয়ার পর যদি আইকন মিসিং হয়, সেক্ষেত্রে তুমি ফন্ট অসাম আছে আইকনের জন্য, বা অন্য কোনো আইকন ইউজ করতে পারো, ঠিক আছে? এলিমেন্ট ভাই, এলিমেন্টরি ইউজ করলে তো আইকন তো এত বিল্ড আপ থাকে এলিমেন্টরি। হ্যাঁ, এলিমেন্টরের আইকন গুলোই ফেভ আইকন থেকে নেয়, ওগুলো ফেলে দিয়ে আমরা ফন্ট অসামের আইকন ইউজ করতে পারি। ওকে, এটা ডিফল্ট এলিমেন্টরের আইকনটাই দেখাইতেছে এখানে। সবাই ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার অথবা ক্লিয়ার না, নাকি মাথা ঘুরাইতেছে বলো। জি ভাই জি ক্লিয়ার। ভাই, ক্লিয়ার ক্লিয়ার ভাই। ভাই একটা কথা, এলিমেন্টরি ভাই দুই ধরনের আইকন আছে ভাই, একটা ফ্যাব আইকন, একটা ফন্ট অসাম, আর একটা অল। আমরা যদি ফন্ট অসাম হ্যাঁ, তো সেক্ষেত্রে ফন্ট অসাম ইউজ করবা। দেখো যে কি আমাদের ফন্ট, ধরো ফেভ আইকনে ঝামেলা করতেছে, সেক্ষেত্রে তুমি ফন্ট অসামে সুইচ করো। জি ভাই, মানে আইকন যখন চুজ করবা তখন ফন্ট অসামের আইকন গুলো নিলা। এটা সব সময় না, এই সাইডের জন্য ঝামেলা করছে, আমি বলতেছি না যে ঝামেলা করবে, এখানে টেস্ট করে দেখলা যে কি এটা ঝামেলা করতেছে, তো সেক্ষেত্রে তুমি ফন্ট অসাম অপশন থেকে চুজ করে আইকন চুজ করো। একই আইকন দুই জায়গায় আছে আর কি। ওকে, আই হোপ ক্লিয়ার। বাট সাইড দুইটা তিনটা সাইড স্পিড অপটিমাইজ করো, দুই তিনটা থিম টানো, থিম টানার পর সাইডটাকে ভারী করে ফেলাও, একদম পুরো জিরোতে নামায় ফেলাও স্পিড। তারপর রকেট চালায় দেখো, অটো অপটিমাইজ চালায় দেখো, এটা পুরোটা প্র্যাকটিসের ব্যাপার। ওকে, আর এটার উপর গিক খুললে খুব দ্রুত আগে যেতে পারবা, কারণ এটার উপর গিক খুব কমই খোলা হয়েছে, অনেকে ভয় পায়। আচ্ছা, এখানে হচ্ছে এক্সপায়ার্স হেডার, এখানে ক্লিক করে দেখো যে হেডারটা আছে, ওই হেডারটাতে কি সমস্যা আছে, ওই ফাইলটা ফেলে দিয়ে একটু নতুন করে আবার বানাও ম্যানুয়ালি। ওকে, আচ্ছা সবাই ভালো থাকো। অ্যাসাইনমেন্ট থাকতেছে, অ্যাসাইনমেন্ট আগে দেখে নাও, তোমাদের নেক্সট উইকে আবার ড্রপ আউট শুরু হবে, তোমাদের অনেকে ব্যাক করতে পারে নাই, আমরা নক করতেছি তাদেরকে, দেখি কি হয়। ভাই এখন কি আমাদের ক্লাস পুরোদমে শুরু হবে? হ্যাঁ, চলতেছে ক্লাস, তো পুরো দিন চলতেছে। না ভাই, রবিন ভাই ক্লাসগুলো শুরু হবে ভাই? ধরনের ক্লাসগুলো হচ্ছে না এখন, না? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা ভাই। ভাই আমাদের সিআরও এখনো ব্যাক করতে পারে নাই। এক না করলে আর কি করবো বলো, আমরা তো নক করতেছি। ভাই এই ব্যাপারে ভাই আমাদের গ্রুপে ভাই, আমরা যে টিম এ ভাই, গ্রুপে আমাদের 3 থেকে 4 জন আছে, এই 4 জন ভাই, আমি তাদেরকে পার্সোনালি নক করেছি, ফোন করেছি, কিন্তু তাদের কোনো পাত্তাই নাই। তারা মাথা ব্যথা পেট ব্যথা টাইপের প্রবলেম বলে, ভাই আমার এই সমস্যা ওই সমস্যা। আচ্ছা, এখন ওরা যদি কোর্স না করতে চায়, আমাদের তো কিছু করার নেই, তাই না? আর ড্রপ আউট না হইলে ওরা ক্লাস করতো না, হইলেও ক্লাস করতো না। তো বেসিক্যালি আমার ড্রপ আউট করার কারণে যেটা সুবিধা হয়েছে, এখন মনে করো ক্লাস করতেছে হচ্ছে 25 জন, আগে ক্লাস করতো 40 জন। 40 জনের মধ্যে ওরা কিছু স্টুডেন্ট ক্লাস করবেই না, বা জাস্ট দেখতে আসছে কেমন হয়, বা ভয় পেয়ে গেছে, পারবে না ভাবতেছে, বা ওর কাছে এখন দরকার মনে হচ্ছে না। তো ওই স্টুডেন্ট গুলোকে বাদ দিয়ে আমার যে 25 জন আমার আসলে একদম পুরো খাঁচা স্টুডেন্ট আছে, ওদেরকে নিয়ে মার্কেটে নামাইলে আমার 25 জনে 23 জনই সাকসেসফুল হবে। আর ওখানে আমার 45 জনকে নিয়ে মার্কেটে নামাইলে আমাদের সাকসেসফুল হবেও সেই একই 23 জনই। তাহলে আমাদের বেশি মানুষ নামায় অনেক বেশি পরিমাণ লোড মার্কেটে দিয়ে তো লাভ নেই, তাই না? সবাই বুঝছো জি ভাই। পয়েন্টটা? মানে যারা এই জন্য আসলে ড্রপ আউটটা করা। যারা থেকে ড্রপ আউট করার পর আমরা পর্যন্ত নক করতেছি, আমার প্রোফাইল দিয়ে নক করতেছি, তারপর যারা ব্যাক করতেছে না, ওদের আসলে কোর্সটা করার ইচ্ছা নেই। তাই সেক্ষেত্রে হচ্ছে তোমাদের মেম্বার যারা আছে, আইদার টিমগুলো মার্চ করতে পারো, অথবা আমাদের তোমাদের টিমে কি ঝামেলা হচ্ছে মানে কাজগুলো করতে, আমরা এই সপ্তাহে জি আরেকটা। ভাই, অ্যাকচুয়ালি আমাদের তো গ্রুপ ওয়ার্ক দিতেছেন, গ্রুপ ওয়ার্ক বলতে আমরা সব টিম মেম্বার মিলে করতেছি, কিন্তু দেখা যাচ্ছে আমরা 7-8 জন কাজগুলো করতেছি, আর বাকিরা মানে সিন করে করে মেসেজ সিন করতেছে, আমার পার্সোনালি মেসেজ সিন করছে, কোনো কথা বলছে না। ফোন করলে অনেকে ফোন ধরেই না, তা অনেকে ফোন ধরে, ধরে বলে ভাই আমার পেট, ভাই আমার সমস্যা, আমার ফ্যামিলি সমস্যা, এই সমস্যা প্রতিদিন আছে। কিন্তু যখন আমরা কাজ করতে যাব, তখন বলি যে ভাই আপনি মিটিং এ থাকেন তবেই হবে, মিটিং এ বলে আচ্ছা, থাকবে কিন্তু। আমার পয়েন্ট হচ্ছে, যদি মানে গ্রুপের মধ্যে যদি মাত্র 2-3 জন মেম্বার থাকে, সেক্ষেত্রে মার্চ করে ফেলাও গ্রুপগুলোকে, দুটো গ্রুপ মার্চ করে ফেলাও। তারপরে যদি হচ্ছে না দেখো, তাইলে হচ্ছে আমাকে জানো, আমি টিমগুলো মার্চ করা ট্রাই করছি। সিআর তো আসে নাই, সিআর এর জায়গাটা আসলে কাকে দিব বুঝতেছি না। আরেকটা সপ্তাহ যাক, দেখি ব্যাক করতে পারি কিনা। আর এই আর কি, ঠিক আছে?
ভাই আরেকটা সমস্যা, মনে করেন আমার গ্রুপে একজন আছে যে ড্রপ আউট হয়নি, বাট গ্রুপ ওয়ার্ক করছে না, বা তাকে কল দিলাম সে কল রিসিভ করছে না। ক্লাস করছে মাঝে মাঝে, কোনো ড্রপ আউট নাই, বাট সে গ্রুপে কোনো রেসপন্স নাই, তার কি করবো এটা?